নমস্কার। বাংলা টিভির সকল দর্শক বন্ধুকে জানাই শুভেচ্ছা। সকলেই ভালো থাকুন, বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন। সকলকে একটাই কথা বলবো, এই পরিস্থিতিতে কেউ অযথা বাড়ির বাইরে বেরোবেন না, সকলেই বাড়িতে থাকুন এবং আপনাদের এই বাড়িতে থেকে যাতে একটু মন ভালো রাখা যায়, যার জন্য আমাদের বাংলা টিভির পক্ষ থেকে বেশ কিছু লাইভ অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি লাইভে এসেছি আশা করি অনেকেই জানেন। আমি বলেছিলাম যে প্রতিদিন দুপুর 12টার সময় আমি লাইভে থাকব একটা স্পেশাল বিষয় নিয়ে, সেটা হচ্ছে মানভূমের ইতিহাসে। সেই মানভূমের ইতিহাসের বিষয়ে কিছু আমার কিছু কথা শেয়ার করার জন্যই আমি লাইভে এসেছি। প্রতিদিন লাইভে থাকব। তো তার আগে দেখিনি কারা লাইনে আছে বা কারা আমার এই অনুষ্ঠান দেখছে। তাদের যারা লাইনে আছে তাদের কাছে অনুরোধ করব একটু হাই বা কিছু লিখে একটু জানাতে যে আমার কথাগুলো তারা শুনতে পাচ্ছে কি না। তাহলে আজকের আড্ডাটা শুরু করব। সত্যি কথা বলতে গেলে এই মানভূমের ইতিহাসে এটা কিন্তু খুব ছোট বিষয় নয়, এটা অনেক বড় বিষয় এবং মানভূমের ইতিহাসের ভাণ্ডারে যা রয়েছে তা বলে শেষ করার বিষয় নয়। তো তবুও সেই বিষয়টাকে হাতে নিয়েছি, কারণ একটাই যে হয়তো মানভূমের ইতিহাস সম্পর্কে আমি যেটুকু পড়েছি বা বিভিন্ন লেখকের বই থেকে বা বিভিন্ন ব্যক্তির সঙ্গে মিশে বা বিভিন্নভাবে নিজের অভিজ্ঞতা থেকেও যা কিছু জেনেছি, আমার মনে হয়েছে কোথাও যেন সেই আমার সেই জানা বিষয়টা আমি যদি কিছু মানুষের মধ্যে শেয়ার করতে পারি, এটাই আমার মূল লক্ষ্য বলা চলে এই অনুষ্ঠানের। তো যাই হোক, প্রতিদিনই থাকবো এই মানভূমের ইতিহাসে বিষয়ক আলোচনায়। আজকে প্রথম দিনে যে বিষয়টা আলোচনা করব বলতে গেলে একটু ইন্ট্রোডাকশন। মানভূমের ইতিহাসে আমরা মূল কি কি বিষয়গুলো পাই এবং আগামী দিনে আমি কোন কোন বিষয়গুলো সবার সামনে শেয়ার করার চেষ্টা করব। এ কথাটা আবারও বলে রাখি যে আমি বিশেষ কোনো গবেষণাও করিনি, তবে হ্যাঁ, সামান্য কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জানার জন্য সামান্য কিছু গবেষণা করতে হয়েছে এবং বিভিন্ন লেখকের বই থেকে বিভিন্ন পত্রপত্রিকার পড়ে যেটুকু আমি জেনেছি আমি সেইটুকুটাই আমার দর্শক বন্ধুদের জন্য শেয়ার করব। তো বলে রাখি যে আমাদের মানভূমের ইতিহাসে বলতে গেলে অনেকগুলো ইতিহাস আছে। যেমন মানভূমের ইতিহাসে বলতে গেলে অনেকগুলো ইতিহাস আছে, যেমন মানভূমের প্রথমে যে কথাটাই বলি যে যেমন পঞ্চকোট রাজবংশের ইতিহাস, এটা কিন্তু প্রথম শতাব্দীতে মানে যীশু খ্রিস্টের মানে খ্রিস্টাব্দ শুরুর প্রথম শতাব্দীতে কিন্তু এই আমাদের এলাকায়, পুরুলিয়া বলবো না, মানভূম বলবো না, ততদিনে পুরুলিয়া মানভূম এসব কিছুই ছিল না। তৎকালীন ঝালদাতে আমাদের পঞ্চকোট রাজবংশের প্রতিষ্ঠা, যেটা আমাদের জেলার গর্ব, মানভূমের গর্ব, আমাদের রাজ্যেরও গর্ব বলা চলে। তো সেই যেমন পঞ্চকোট রাজবংশের ইতিহাস আছে। পরবর্তীকালে দেখেছি আমরা যে এই এলাকাকে কেন্দ্র করে শৈব ধর্মের প্রচলন, এই বিষয়টা নিয়ে অনেকের হয়তো দ্বিমত থাকতে পারে, জানি না, তবে আমার যেটুকু মনে হয়েছে বা বিভিন্ন বই পড়ে বা বিভিন্নভাবে আমার যেটুকু মনে হয়েছে, এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট। হয়তো অনেকের সে বিষয়টা নিয়ে দ্বিমত থাকতেও পারে, তাতে অসুবিধার কিছু নেই। শৈব ধর্ম বলতে গেলে বিষয়টা নিয়ে পরে বিস্তারিত আলোচনায় আসব। আমরা যদি দেখি যে শৈব ধর্মের কথাটা কিন্তু বণিক শ্রেণীর মানুষরাই একসময় শিবের উপাসক ছিল এবং পরবর্তীকালে সেটা সাধারণের মধ্যে আসে।
তার পরবর্তীতে আমরা দেখেছি যে জৈন ধর্মের প্রভাব। পুরুলিয়াতে জৈন ধর্মের প্রভাব বলতে একটা বিশাল ব্যাপার ছিল জৈন ধর্মের। পুরুলিয়া কেন, আমাদের সমগ্র বৃহত্তর মানভূমের বিভিন্ন এলাকায় এখনও আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জৈন নিদর্শন পাই। বিভিন্ন তীর্থঙ্করদের মূর্তি, জৈন দেবদেবীর মূর্তি বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই। সুতরাং এই থেকে বলা যায় যে এক সময় আমাদের এই এলাকায় জৈন ধর্মের এক বিশাল বিস্তার ছিল। বিভিন্ন কারণে সেটা ধীরে ধীরে সংকটের মধ্যে আসে এবং অন্যান্য ধর্মগুলি পরবর্তীকালে প্রভাব লাভ করে। এই বিষয়েও আমি পরবর্তীকালে আলোচনায় আসব। আজকে মূলত একটু টাচ দিয়ে রাখি যে আমার আলোচনার বিষয়গুলি আগামী দিনে কি কি হতে পারে। তো শৈব ধর্ম থাকলো, জৈন ধর্ম। এর পরবর্তীকালে আমরা দেখেছি যখন গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়, সে সময় আমরা জানি যে ঝাড়িখণ্ডে মহাপ্রভু কিন্তু এই আমাদের ঝাড়িখণ্ডের পথ ধরেই গিয়েছিলেন। নীলাচলে যখন মহাপ্রভু যান তখন কিন্তু ঝাড়িখণ্ডের পথ এই পথ দিয়েই যায়। সুতরাং তার প্রভাব কিন্তু আমাদের এই মানভূমে, আমাদের এই ঝাড়খণ্ডের সীমান্তবর্তী বাংলায় পড়ে। তো পরবর্তীকালে আমরা দেখেছি সেই মহাপ্রভুর প্রচার করা ধর্ম, বৈষ্ণব ধর্মের প্রভাবে পুরুলিয়ার তৎকালীন মানভূমের বিভিন্ন জায়গা, বিভিন্ন গ্রামের নামের কিন্তু পরিবর্তন হয়েছে সেই শ্রীকৃষ্ণ ভাবধারায়। কোথাও নাম হয়েছে রঘুনাথপুর, কোথাও হয়েছে বলরামপুর, কোথাও গোবিন্দপুর। এরকম কিন্তু শ্রীকৃষ্ণের ভাবধারায় বা বৈষ্ণব ধর্মের প্রভাবে বিভিন্ন গ্রামের নামের পরিবর্তন হয়। ধীরে ধীরে এই আমাদের মানভূমে কিন্তু সেই শ্রীকৃষ্ণ প্রেমের বিস্তার অনেকটাই লাভ করে। তো এই বিষয়গুলো আলোচনার বিষয় থাকছে। এর পরবর্তীকালে আমরা দেখেছি, এর পরবর্তীকালে যে বিষয়গুলো হচ্ছে যে বর্গীহানা একটা আমরা ছড়ার মধ্যে পাই। বাড়ির বয়োজ্যেষ্ঠরা ছোটদেরকে বলে অনেক সময় এই কথাটা যে বর্গীহানার কথাটা কিন্তু সবসময় প্রায়ই বলে থাকে। তো সেই বর্গীরা কখন পুরুলিয়াতে এসেছিল, কখন আমাদের এই মানভূমে এসেছিল এবং তারা কীরকমভাবে নির্যাতন চালিয়েছে, কীরকমভাবে লুণ্ঠন চালিয়েছে, সেই বর্গীহানার বিষয়টাও থাকবে মানভূমের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। পরবর্তীকালে এই যে পঞ্চকোট রাজবংশ প্রতিষ্ঠার পর থেকে পঞ্চকোট রাজবংশের বিভিন্ন জায়গায় রাজধানী স্থানান্তর, কখনো গড়পঞ্চকোট, কখনো কাশীপুর, কখনো মণিহারা, আবার কখনো কেশরগড়, সমস্ত বিষয়গুলোই থাকবে। পরবর্তীকালে যখন স্বাধীনতা আন্দোলন শুরু হয় আমাদের মানভূমে, তার আগে বলে রাখি এই একটা কথা, আমরা জানি যে আমাদের এই মানভূম বা এই এলাকা সবসময় কিন্তু সুবা বাংলার অঙ্গ ছিল। এটা এবং এই সুবা বাংলার অঙ্গ হওয়া সত্ত্বেও আমরা দেখেছি আমাদের এই মানভূমে বা এই মানভূম এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছে, যার কারণে বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছে। বিভিন্ন আমাদের আঞ্চলিক যে সমস্ত জমিদারগণ ছিল তারা ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন ঘোষণা করেছে, যার ফলে এই মানভূম এলাকাকে ভাগ করার ইংরেজদের এক বিরাট চক্রান্ত ছিল বলা চলে, যাতে এই এলাকায় আন্দোলনটাকে স্তব্ধ করা যায়। কখনো দেখা গেছে যে বরাভূম রাজস্টেটের উত্তরাধিকার সূত্রে আন্দোলন, যেটা কিন্তু স্বাধীনতা আন্দোলনের একটা অঙ্গ বলা যায়, যেটাকে আমরা গঙ্গা নারায়ণ হাঙ্গামা বলে জানি। বরাভূম রাজস্টেটের উত্তরাধিকারী সূত্রে এই আন্দোলন করেছিল বরাভূম স্টেটেরই একজন উত্তরাধিকারের দাবিদার গঙ্গা নারায়ণ সিংদেও। সেরকমই আন্দোলন সংগঠিত হয়েছিল বিভিন্ন মেদিনীপুরে, আমাদের ঝাড়গ্রাম বা আমাদের পরবর্তীকালে নীলমণি সিংদেওয়ের নেতৃত্বেও একটা বিরাট আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সেই ভূমিকাটা আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরের পাতাতেই আছে। সুতরাং এই যে বিভিন্ন সময়ে আমাদের এই মানভূমে
আন্দোলন সংগঠিত হওয়ায় ইংরেজ শাসকরা বরাবরই এই মানভূমকে ভাগ করে দেওয়ার একটা চক্রান্ত করেছিল, যাতে করে এখানে সেরকমভাবে কোনো আন্দোলন সংগঠিত না হয়। তো যার কারণেই এটাকে বিহার উড়িষ্যা প্রদেশের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। তাতেও কিন্তু থেমে থাকেনি এই মানভূম, বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছে। পরবর্তীকালে যখন স্বাধীনতার মানে ইংরেজ শাসনের প্রতি মানুষ ক্ষুব্ধ হয়ে যখন আরও দীর্ঘ আন্দোলনের মানে বলতে গেলে বিংশ শতাব্দীতে যে আন্দোলন সংগঠিত হয়, তারও কিন্তু এক গৌরবোজ্জ্বল অধ্যায় আমাদের এই মানভূমকে কেন্দ্র করে। যখন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় ইংরেজ সরকার, তখন কিন্তু বলতে গেলে এই মানভূমকে বিহার উড়িষ্যা প্রদেশের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। তার আগে এই যে সুবা বাংলার অঙ্গ, একটা বাংলার অধিকার, সেই বাংলার অধিকার নিয়েও পরবর্তীকালে আন্দোলন হয়েছে। এই বিষয়গুলো সবগুলোই থাকবে। আমার দর্শক বন্ধুদেরকে বলবো, যারা আছেন দেখছেন, আপনাদেরও কোন কোন বিষয়গুলো আমার কাছ থেকে জানতে চাইবেন এই মানভূমের ইতিহাস সম্পর্কে, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেগুলোও তুলে ধরার চেষ্টা করব আমি আগামী দিনে। তো এখানে প্রাইমারি একটা কথা বলে রাখি যে মানভূমের এই যে স্বাধীনতা আন্দোলনের বৃহত্তর ইতিহাস, সেই ইতিহাসের অধ্যায়ে আমরা দেখেছি যে মানভূমে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন, মহাত্মা গান্ধী এসেছেন, এবং সর্বোপরি সেই সময়কার সর্বভারতীয় যারা স্বাধীনতা আন্দোলনে যারা সর্বভারতীয় নেতৃত্ব, তাদের সঙ্গে একটা মানভূমের গভীর যোগাযোগ ছিল। সেই বিষয়গুলো অবশ্যই প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি তুলে ধরার চেষ্টা করব, যেটুকু আমি জানি। তার মধ্যে স্বাধীনতা আন্দোলনের মধ্যে আছে যেমন সত্যাগ্রহ আন্দোলনের বিভিন্ন সময়ে যে আন্দোলনগুলো গান্ধীজি ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনের প্রত্যেকটাই আমাদের মানভূমে সংগঠিত হয়েছিল। সবথেকে আন্দোলনের বিষয় বলতে গেলে যে এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অহিংস আন্দোলন হলেও অনেকেই এই মানভূমের মাটিতে শহীদ হয়েছেন ভারতের স্বাধীনতা অর্জনের জন্য, যাদের মধ্যে আমরা দেখি যে ঝালদার সত্যকিঙ্কর দত্ত, যিনি ঝালদাতে কংগ্রেসের একজন যুবকর্মী ছিলেন এবং এলাকার যুবকদের লাঠি খেলা, ছোড়া খেলা ইত্যাদি শেখাতেন। তাকে ইংরেজদের গুপ্তচর অর্থাৎ ইংরেজদের পক্ষে থাকা ঝালদার রাজা তখন ইংরেজদের পক্ষে ছিল। আমরা জানি যে এক সময় ঝালদার রাজা ইংরেজদের বিরুদ্ধে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে ইংরেজদের সঙ্গে একটা চুক্তি হয় এবং ইংরেজদের হয়ে কাজ করতে থাকে। তো সেই ঝালদার রাজার গুপ্তচরদের হাতে সত্যকিঙ্কর দত্তকে খুন হতে হয়েছিল বিষ মাখা কুঠারের আঘাতে। তো সেই ঝালদার সত্যকিঙ্কর দত্ত আমাদের কাছে আমাদের এই মানভূমের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। আপনারা যদি কেউ ঝালদাতে যান, অনেকেই হয়তো জানেন না বিষয়টা, দেখবেন ঝালদা শহরেই সত্যকিঙ্কর দত্তের মূর্তি আছে, আবক্ষ মূর্তি আপনারা দেখবেন। পরবর্তীকালে যখন এই সত্যকিঙ্কর দত্তের স্মরণে ঝালদাতে মেলা হয়েছিল, সত্য মেলা, তার পরের বছরই সেই সত্য মেলাতে আরও বেশ কয়েকজন শহীদ হয়েছিলেন। পরবর্তীকালে সর্বোপরি যেটা হচ্ছে 1942-এর যে আগস্ট আন্দোলন, সেই 1942-এর আগস্ট আন্দোলনের বিস্তার কিন্তু মানভূমে এক গৌরবোজ্জ্বল অধ্যায় বলা চলে। বড়াবাজার থানা, মানবাজার থানা, বান্দোয়ান থানা, পুঞ্চা থানা, চাষ, চন্দনকিয়ারি সহ বিভিন্ন থানা এলাকার কর্মীরা কিন্তু 42-এর আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। বলতে গেলে 42-এর আগস্ট আন্দোলন আগস্টে সারা ভারতবর্ষে শুরু হলেও যেহেতু মানভূমের শীর্ষস্থানীয় নেতারা সেই সময় জেলে বন্দি থাকায়
আন্দোলন একটু দেরিতে সংগঠিত হয়েছিল সেপ্টেম্বরের শেষের দিকে, কিন্তু বড়াবাজার থানাতে যেমন সফল আন্দোলন হয়েছিল, বান্দোয়ানে সফল হয়েছিল। বড়াবাজারের নেতৃত্বে ছিল হেম মাহাতো, পদক মাহাতো এনারা, এবং বান্দোয়ানে ভজহরি মাহাতোর নেতৃত্বে। আবার মানবাজারের কর্মীদের নেতৃত্বে যে থানা ঘেরাওয়ের আন্দোলন হয়েছিল 1942 সালের 30শে সেপ্টেম্বর, বাংলা 13ই আশ্বিন, সেদিন ব্রিটিশ পুলিশের নির্মম গুলির আঘাতে আমাদের মানভূমের বীর সন্তানরা আত্মবলিদান দিয়েছিল। গোবিন্দ মাহাতো, চুনারাম মাহাতো, তাদের অবদান, তাদের কাহিনী আমাদের এই মানভূমের ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। এই হচ্ছে স্বাধীনতা আন্দোলনের সংক্ষিপ্ত। আরেকটা কথা বলে রাখি, এই যে মানভূমের আমাদের স্বাধীনতা আন্দোলনের কিন্তু মূল যারা কাণ্ডারি ছিল তাদের কথা অবশ্যই না বললে নয়। আজকে যেহেতু প্রাইমারি একটু ধারণা দিয়ে রাখি, তাই এই কথাটা বলে রাখি যে মানভূমের স্বাধীনতা আন্দোলনের মূল কাণ্ডারি বলতে গেলে যার কথা প্রথমেই মনে আসবে বা যিনি আমাদের মূল কাণ্ডারি, তিনি হচ্ছেন ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্ত এবং অতুলচন্দ্র ঘোষ। তাদের সম্পর্কে একটু কথা বলে রাখি যে ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্ত জন্ম ঢাকায় হলেও তিনি কর্মসূত্রে বা চাকরি সূত্রে পুরুলিয়াতে আসেন। মেদিনীপুর, ঝালদা এবং সর্বোপরি পুরুলিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজ করেন। তো জেলা স্কুলের প্রধান শিক্ষক থাকাকালীন 1921 সালে যখন অতুলচন্দ্র ঘোষ গান্ধীজির ডাকে সাড়া দিয়ে তার ওকালতি ছেড়ে দিয়ে যখন দেশের কাজে ঝাঁপিয়ে পড়েন, তখন 1922 সালে ঋষি নিবারণচন্দ্র তার চাকরি ছেড়ে দিয়ে দেশের কাজে ঝাঁপিয়ে পড়েন। এই দুটো পরিবার একত্রিত হয়ে এক স্বাধীনতা সংগ্রামীর পরিবার গড়ে ওঠে মানভূমে, এবং ধীরে ধীরে মানভূমের যারা কংগ্রেস কর্মী তারাও সেই পরিবারে যুক্ত হয়। 1921 সালে গড়ে ওঠে শিল্পাশ্রম। সেই শিল্পাশ্রম আজ শতবর্ষে দাঁড়িয়ে, আজ 2020 শতবর্ষের আলোকে মানভূমের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিল্পাশ্রম, তার নানান কাহিনী। আবার মুক্তি পত্রিকার ইতিহাস। পরবর্তীকালে মানভূমের স্বাধীনতা সংগ্রামে যাদের বিশেষ বিশেষ অবদান ছিল, যেমন অরুণচন্দ্র ঘোষ, মানভূম জননী লাবণ্যপ্রভা ঘোষ, বিভূতিভূষণ দাশগুপ্ত, তারপরে রয়েছেন ভজহরি মাহাতো, পদক মাহাতো, হেম মাহাতো, সত্যকিঙ্কর মাহাতো, সাগর মাহাতো সিন্দ্রির। তাদের প্রত্যেকের অবদান, জগবন্ধু ভট্টাচার্য, শিরিষ বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই আছে যারা মানভূমের স্বাধীনতা আন্দোলনে বিশেষ বিশেষ ভূমিকা পালন করেছে। তাদের প্রত্যেকের বিষয়ে আমি যেটুকু জানি আমার দর্শক বন্ধুদের কাছে সেটুকুই শেয়ার করার চেষ্টা করব। এবং স্বাধীনতার পরে আমরা দেখেছি যে মানভূমের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, মানভূমের মাতৃভাষা বাংলা রক্ষার যে বৃহৎ আন্দোলন গড়ে উঠেছিল। শুন বিহারি ভাই তোরা রাখতে লারবি ডাং দেখায়, ভজহরি মাহাতোর লেখা এই গানে একসময় থিম সং ছিল মানভূমের, এবং এই গানের উপর ভিত্তি করে এক বৃহৎ আন্দোলন গড়ে উঠেছিল মানভূমের ভাষা আন্দোলন বিষয়ে। আমরা জানি এই গান লেখার জন্য মানভূম দক্ষিণ কেন্দ্রের প্রথম সাংসদ, প্রথম এমপি ভজহরি মাহাতোকে 22 মাস জেলে থাকতে হয়েছিল। 22টা মাস জেলে থাকতে হয়েছিল একজন স্বাধীনতা সংগ্রামীকে। তো এই রকম অনেক ইতিহাস আছে যেগুলো আমি হয়তো যেটুকু অর্জন করেছি সেগুলো সকলের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, মানে সিরিয়াল বাই সিরিয়াল হয়তো বলা সম্ভব হবে না, কারণ আমরা যদি প্রথমে ধরতে যাই, যদি প্রথম শতাব্দীর কথা ধরি, তাহলে প্রথম শতাব্দীতে যদি আমরা ধরি পঞ্চকোটের প্রতিষ্ঠার ইতিহাস এবং বর্তমানে স্বাধীনতা আন্দোলনের পরবর্তী ইতিহাসগুলি, সিরিয়াল বাই সিরিয়াল সম্ভব নয়, একটু এদিক ওদিক হবেই। আসলে যে বিষয়টা আমি একটু বেশি রপ্ত সেই বিষয়টাই আগে সকলের সঙ্গে শেয়ার করব। যে অনেক কথা বললাম, তো তার আগে একটু যারা লাইভে কমেন্টে আছে তাদের একটু দেখে নি কারা কি বলেছে, কারণ সেই বিষয়গুলো আগামী দিনে তুলে ধরার চেষ্টা করব।
সঙ্গে রয়েছেন আমাদের রবীন্দা, আমার শ্রদ্ধেয় রবীন্দা। অবশ্যই আমরা বাংলা টিভির পক্ষ থেকে যে দুটো বিষয় নিয়ে আমি এবং রবীন্দা লাইভে আসছি, আমি প্রতিনিয়তই আসবো মানভূমের ইতিহাস বিষয়ে কিছু আলোচনা নিয়ে, এবং রবীন্দা থাকছেন মানভূমের এবং মানভূমের বাইরের সাহিত্য সংস্কৃতির অঙ্গনে যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলো রবীন্দা আলোচনা করবেন। আর সঙ্গে রয়েছেন সুশান্ত কৈবর্ত, পুরুলিয়াকে আবার ভালো করে জানছি। অবশ্যই সুশান্ত, তোমরা প্রতিদিনই আমার এই অনুষ্ঠান দেখতে থাকো। আমার মনে হয় অনেক কিছুই আমি চেষ্টা করব তুলে ধরার। সঙ্গে রবীন্দা আরও লিখেছে এক ঝলকে মানভূম। অবশ্যই আজকে একটা শুধু ঝলকেই দেওয়ার চেষ্টা করছি, বিস্তারিত পরে আলোচনা করব। চন্দন আছে লাইনে, চন্দন পরামনিক লিখেছে অনেক অজানা তথ্য আজকে জানতে পারছি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তো জাস্ট একটা ঝলক, পরবর্তীতে প্রতিদিনই একটা স্পেশাল কোনো পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনায় থাকবে। ও আরেকটা কথা বলে রাখি যে এটা যদিও সাহিত্যের বিষয়, কিন্তু এটা ইতিহাসেরও একটা অঙ্গ থাকবে, যেটা হচ্ছে মনসা মঙ্গল। এই মনসা মঙ্গল কাহিনীর উপর নির্ভর করে কিন্তু মানভূমির অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকু তুলে ধরার চেষ্টা করব। পরবর্তীকালে মানভূমের বিভিন্ন আন্দোলনের কথা, বিভিন্ন ইতিহাসের কথা সবই তুলে ধরার চেষ্টা করব। যারা আছে লাইনে তাদেরকে, যারা আমার অনুষ্ঠান দেখছে তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যদি আমি কিছু মিস্টেক করে থাকি সেগুলো তারা যেন প্রতিদিন আমাকে ধরিয়ে দেয়, আমি যাতে সেইগুলো সবার সামনে শেয়ার করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আরেকটু বিষয়ে আলোকপাত করি যে অনেকেই বলেন হয়তো যে এই বিষয়টা নিয়ে আমার একটা দ্বিমত থাকতেই পারে। অনেক গবেষক আছেন, অনেকেই আছেন যারা ভাষা আন্দোলন বিষয় নিয়ে একটা কথা বলেন যে 1912তে মানভূমে ভাষা আন্দোলন শুরু। কিন্তু এইখানে আমার একটা দ্বিমত থাকবে যে 1912 সালে যখন বঙ্গভঙ্গ হয়, বাংলাকে ভাগ করা হয়, সেটা কিন্তু শাসন কার্যের সুবিধার জন্য ভাগ করা হয়েছিল, কখনো ভাষার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল বলে আমার কিন্তু মনে হয় না। কারণ সেই সময় বিহার উড়িষ্যা প্রদেশের সঙ্গে মানভূম যুক্ত হলেও ভাষার উপরে সেরকম কোনো মানে আক্রমণের কথাটা সেরকমভাবে উঠে আসেনি। ভাষার উপরে আক্রমণের কথাটা তখনই সব থেকে বেশি উঠে এসেছিল 1948 সালে, যখন আমাদের এই বিহার প্রদেশে মানভূমে হিন্দি ভাষায় শিক্ষার কথাটা উঠে এসেছিল, যে বিভিন্ন স্কুল কলেজে বা সমস্ত জায়গাতে হিন্দিতে কালচার হবে, তখনই কিন্তু ভাষার দাবিটা জোরালো হয়েছিল। সর্বোপরি আরেকটা কথা, যে বিষয়গুলো পরবর্তীতে খুবই আলোচনার বিষয়, যেমন হচ্ছে মানভূমে সুভাষচন্দ্র বসু মানভূমে 3 বার এসেছিলেন আমাদের আমি কিন্তু মানভূম বলতে শুধু পুরুলিয়া নয়, বৃহত্তর মানভূমের কথাই আলোচনা করব। আমাদের চাষ, চন্দনকিয়ারি, পটমদা, ধানবাদ মহকুমার কথা, এদিকে চন্দনকিয়ারি, চান্ডিল এবং আমাদের মানভূম এবং তার আশেপাশের সমস্ত এলাকা নিয়েই আমার বৃহত্তর মানভূমের কথাই আলোচনা করব। তো মানভূমে যেমন গান্ধীজি আলোচনার বিষয় থাকবে, অবশ্যই মানভূমে গান্ধীজি এসেছেন এবং গান্ধীজি কী জন্য এসেছিলেন, গান্ধীজি কোথায় কি করেছেন মানভূমে, সেই বিষয়গুলো সকলেই তুলে ধরবো। পাশাপাশি মানভূমে সুভাষচন্দ্র, পরবর্তীকালে মানভূমে এসছেন মাইকেল, এটাও আমাদের একটা গর্বের। মাইকেল মধুসূদন দত্ত আমাদের মানভূমে এসছেন। পরবর্তীকালে আরও অনেক বিষয় আছে, অনেক কবি সাহিত্যিক যারা এসছেন এবং অনেক আমাদের দেশের অনেক মহান নেতৃত্ব যারা মানভূমে এসছেন, সেই বিষয়গুলো সকলেই তুলে ধরব। আরেকটা কথা যে এই যে মানভূমের ইতিহাস, এটা আবারও বলে রাখি, মানভূমের ইতিহাস কিন্তু ছোট নয়, অনেক বড়, অনেক বিস্তার। তো সেই বিষয় নিয়ে আরও বিস্তারিত, বারবারই বলছি, সেই বিষয় নিয়ে বিস্তারিত আমি প্রতিদিনই আসবো, আগামীকাল আসবো একটা কোনো পার্টিকুলার বিষয় নিয়ে। এবং হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, মানভূমের শুধু ইতিহাস বিষয়ক আলোচনার সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে বিভিন্ন ব্যক্তি যারা মানভূমের ইতিহাসের সঙ্গে স্বর্ণাক্ষরে যাদের নাম লেখা আছে, তাদের
ব্যক্তিগত জীবন এবং সংগ্রামী আন্দোলনময় জীবন বা তাদের জীবনের কাহিনীর কথাও কিন্তু এক একদিন করে তুলে ধরার চেষ্টা করব। যেমন যারাই রয়েছেন মানভূমের ইতিহাসের স্বর্ণাক্ষরে, তাদের প্রত্যেকের কথা কিছু কিছু অন্তত তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমি দর্শক বন্ধুদের ভালো লাগবে এই অনুষ্ঠান। যদি অবশ্যই ভালো লাগে, চাইব সকলেই শেয়ার করবেন বিষয়টা, এবং যাতে করে এই যে মানভূমের গৌরবময় ইতিহাসের কথা, এটা যাতে মানভূমের সকল মানুষের মধ্যে পৌঁছায়, সকলের মধ্যে যাতে পৌঁছাতে পারি, শুধু এটাই লক্ষ্য আমার এবং আমাদের বাংলা টিভির, যাতে মানভূমের সমস্ত অজানা ইতিহাস সকলের মধ্যে তুলে ধরতে পারি। হ্যাঁ, আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে আমি কেন মানভূমের ইতিহাস প্রসঙ্গে আলোচনা করতে যাচ্ছি। আমার মতো অনেক অভিজ্ঞরা আছেন, অনেক গবেষকরা আছেন যারা মানভূমের ইতিহাস নিয়ে অনেক বেশি চর্চা করেন। আমি হয়তো তেমন কিছুই করি না, তবে মানভূমের ইতিহাস সম্পর্কে তেমন আমার বিশেষ কিছু ধারণা ছিল না। বলতে গেলে আমি যখন শ্রদ্ধেয় অসিত বসুর সান্নিধ্যে এসে স্বদেশ বার্তা পত্রিকার দায়িত্বভার গ্রহণ করি, তার পরবর্তীকালে আমাদের একটা মানভূম পুরুলিয়ার ইতিহাস বিষয়ক একটা বইয়ের কাজ চলছিল, যার বিভিন্ন তথ্য সংগ্রহের দায়িত্ব পড়েছিল আমার ঘাড়ে। আমি সে সময় বাসে ট্রেনে করে পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে গেছি। বান্দোয়ানে গেছি, ভজহরি মাহাতোর বাড়িতে গেছি, আদ্রাতে গেছি, আদ্রার কোথায় পুরনো রেল স্টেশন ছিল তার সন্ধানে গেছি, নিতুড়িয়াতে গেছি, পঞ্চকোটে গেছি, মানবাজারে গেছি, বিভিন্ন জায়গাতে। সেই থেকে আমার ইতিহাসের প্রতি একটু আকৃষ্টতা বাড়ে। পরবর্তীকালে আমি বলতে গেলে আমার মাতামহ লোকসেবক সংঘের একজন সক্রিয় কর্মী ছিলেন, এবং আমার মামা বাড়িতে 1956 সালে লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। আমার মনে হয় এটাও একটা মানভূমের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে কোনো একটা বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে লাইব্রেরি গড়ে ওঠা, সেটা 1956 সালে। যদি লাইব্রেরি গড়ে ওঠে তাহলে সেই পরিবারের সাহিত্য চর্চা বা অন্যান্য বিষয়গুলো তার কত আগে থেকে ছিল। প্রতিষ্ঠানিকভাবে লাইব্রেরিটা 1956-তে গড়ে উঠলেও তার অনেক আগের থেকেই ছিল। সুতরাং পরবর্তীকালে আমি যখন মামাবাড়িতে যাই, বিভিন্ন ইতিহাস, মানভূমের ইতিহাস বিষয়ক বিভিন্ন গ্রন্থ, দেশের ইতিহাস বিষয়ক বিভিন্ন গ্রন্থ, সেগুলো পড়ে অনেকটা আমি অনুপ্রাণিত হয়েছিলাম। এবং পরবর্তীকালে আমি বলতে গেলে এখনও লোকসেবক সংঘের সাথে যুক্ত আছি। লোকসেবক সংঘ আমার অন্তরে আছে। তাই বর্তমান আমার ঠিকানা বলতে গেলে আমি থাকি শিল্পাশ্রমে, যেটা আমাদের মানভূমের ঐতিহ্যবাহী স্থান। সেখান থেকে যেটুকু জেনেছি বা বিভিন্ন গ্রন্থ থেকে পড়েছি, সেটুকুই আমি সকলের সামনে শেয়ার করার চেষ্টা করব। তাই আমার প্রত্যেক দর্শক বন্ধুর কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই প্রতিদিন দুপুর 12টার সময়, ঠিক 12টার সময় আমার সঙ্গে থাকবেন, এবং মানভূমের ইতিহাস সম্পর্কে যতটুকু সম্ভব আমি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আর বেশি সময় নেব না, যেহেতু আজকে একটু ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য এসেছি। আগামীকাল থেকে বিস্তারিত আলোচনায় আসবো পার্টিকুলার বিষয় নিয়ে। তো যাই হোক, সকলের কাছে আবার একটাই অনুরোধ, আপনারা প্রত্যেকেই দুপুর 12টায় প্রতিদিন বাংলা টিভির সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন, এবং মানভূমের ইতিহাসের সঙ্গে থাকুন। সকলকে অশেষ ধন্যবাদ, এবং সকলের কাছে আবার একটা অনুরোধ, যদি আমার বক্তব্যের মধ্যে আপনাদের কিছু ভুল মনে হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেটাকে কারেকশন করার, এবং আরও কিছু নতুন কিছু যদি আপনাদের কিছু জানা থাকে সেগুলো আমার সঙ্গে যদি শেয়ার করেন তাহলে খুব ভালো হয়। সকলেই ভালো থাকুন, বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন। এবং আবারও বলে রাখি, প্রতিদিন ঠিক দুপুর 12টার সময় বাংলা টিভির সঙ্গে, আমার সঙ্গে এবং মানভূমের ইতিহাসের সঙ্গে থাকুন।